জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ, অথচ তরুণী মেডিকেল টেস্ট করাতে চাননি। তরুণী গোপন জবানবন্দিও দিতে চাননি। তাহলে কি ওই তরুণী কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন? যদি তাই হয়, তাহলে এর জন্য কি পুলিশ পাল্টা কোনো পদক্ষেপ করতে পারে? শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়। কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক না। মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের উপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনো রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি, মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না। যদি 164 না হয়, পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা। সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় নতুন তথ্য। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল নেতা। সাঁইথিয়ার এই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। সে ঘটনায় 3 জনকে আটক করা হয়, তাদের মধ্যে একজন মহিলা। এবার তাদের সামনাসামনি বসিয়ে যখন আলাদা আলাদা বসিয়ে যখন জেরা করা হয়, দেখা যাচ্ছে 3 জনের বয়ানের সঙ্গে মিলছে না, অর্থাৎ বয়ানে অসঙ্গতি রয়েছে। বারবার বয়ান বদল করছে এই 3 জন। চৌঠা জুন কুলটিতে এক যুবকের দেহ পাওয়া যায়, রক্তাক্ত দেহ। ঠিক 1 মাস পরে গ্রেপ্তার একজন, যেখান থেকে তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশের এখন অনুমান চতুষ্কোণ প্রেমে ওই যুবক অর্থাৎ দেব সিং মারা যায়, তাকে খুন করা হয়। কে খুন করে? 1 মাস পরে যাকে গ্রেপ্তার করা হলো রাহুল মাঝি, সেই রাহুল মাঝি তাকে গ্রেপ্তার করে, তাকে খুন করে বলে মনে করছে তদন্তকারীরা। কেন? চতুষ্কোণ প্রেম। কিভাবে এই প্রেমের জালে ফেঁসে গেলেন দেব সিং? কেনই বা তাকে মরতে হলো? দীপক রয়েছে আমার কাছে। কি বলছে পুলিশ? দীপক, দেখো, একেবারে খুনের 1.5 মাস পর খুনের কিনারা করলো পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে কি যে দেব সিং খুন হয়েছে তার প্রেমিকা ছিল পাম্মি শর্মা, এবং পাম্মি শর্মাকে সম্পর্কে থাকার পরও
ওই দপ্তরের আরেক যুবতীর সঙ্গে তার সম্পর্ক হয়, যে যুবতী রাহুল মাঝির সঙ্গে ভালোবাসা ছিল এবং তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু ওই যুবতী দুই যুবকের সঙ্গেই কথা বলছিল। এই কথা জানতে পারে যখন পাম্মি শর্মা তার প্রেমিকা, তখনই রাহুল মাঝির সঙ্গে একটি ছক কষে কি যদি রাস্তা থেকে দেব সিংকে সরিয়ে দেওয়া হবে তাহলে দুজনেরই বদলা নেওয়া হবে, দুজনেরই প্রতিশোধ পূর্ণ হবে। এই ছক কষেই 4 তারিখের রাত্রে এক শুনশান জায়গায় পাম্মি শর্মা তাকে ফোন করে জানায় এই জায়গায় এই সময় একাই যাচ্ছে, তখনই তাকে খুন করা হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ যেই অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল ধারালো অস্ত্রকে উদ্ধার করেছে এবং রাহুল মাঝি পুলিশের জেরায় ভেঙে পড়েছে এবং পুলিশের জেরায় স্বীকার করেছে কি সে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত এবং পরোক্ষভাবে পাম্মি শর্মা তাকে মদত করেছে এই খুনের ঘটনায়। যদিও রাহুল মাঝি আরো জানিয়েছে পুলিশকে কি তার দুই বন্ধু এই খুনের ঘটনায় সাহায্য করেছে তাকে, ওই দুই বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝিকে আমি অ্যারেস্ট করলাম। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করলেন, ফলো করে মেরে দিলেন। ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন উনি মারলেন। ওনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে। যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে। তো আমি আর ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পাম্মি শর্মা ওনাকে উকসায় মারলেন। জোকা এআইএমে ধর্ষণের অভিযোগ, অথচ তরুণী মেডিকেল টেস্ট করাতে চাননি, তরুণী গোপন জবানবন্দিও দিতে চাননি। তাহলে কি ওই তরুণী কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন? যদি তাই হয় তাহলে এর জন্য কি পুলিশ পাল্টা কোনো পদক্ষেপ করতে পারে? শুক্রবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়। কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। এই বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। আমরা কি জানি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক না, মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের ওপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনো রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে
যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না। যদি 164 না হয়, পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা। সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় নতুন তথ্য। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল নেতা। সাঁইথিয়ার এই তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় 3 জনকে আটক করা হয়, তাদের মধ্যে একজন মহিলা। এবার তাদের সামনাসামনি বসিয়ে যখন আলাদা আলাদা বসিয়ে যখন জেরা করা হয়, দেখা যাচ্ছে 3 জনের বয়ানের সঙ্গে মিলছে না, অর্থাৎ বয়ানে অসঙ্গতি রয়েছে। বারবার বয়ান বদল করছে এই 3 জন। চৌঠা জুন কুলটিতে এক যুবকের দেহ পাওয়া যায়, রক্তাক্ত দেহ। ঠিক 1 মাস পরে গ্রেপ্তার একজন, যেখান থেকে তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশের এখন অনুমান চতুষ্কোণ প্রেমে ওই যুবক অর্থাৎ দেব সিং মারা যায়, তাকে খুন করা হয়। কে খুন করে? 1 মাস পরে যাকে গ্রেপ্তার করা হলো রাহুল মাঝি, সেই রাহুল মাঝি তাকে গ্রেপ্তার করে, তাকে খুন করে বলে মনে করছে তদন্তকারীরা। কেন? চতুষ্কোণ প্রেম। কিভাবে এই প্রেমের জালে ফেঁসে গেলেন দেব সিং? কেনই বা তাকে মরতে হলো? দীপক রয়েছে আমার কাছে, কি বলছে পুলিশ? দীপক, দেখো, একেবারে খুনের 1.5 মাস পর খুনের কিনারা করলো পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে কি যে দেব সিং খুন হয়েছে তার প্রেমিকা ছিল পাম্মি শর্মা, এবং পাম্মি শর্মাকে সম্পর্কে থাকার পরও ওই দপ্তরের আরেক যুবতীর সঙ্গে তার সম্পর্ক হয়, যে যুবতী রাহুল মাঝির সঙ্গে ভালোবাসা ছিল এবং তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু ওই যুবতী 2 যুবকের সঙ্গেই কথা বলছিল। এই কথা জানতে পারে যখন পাম্মি শর্মা, তার প্রেমিকা, তখনই রাহুল মাঝির সঙ্গে একটি ছক কষে কি যদি রাস্তা থেকে দেব সিংকে সরিয়ে দেওয়া হবে তাহলে দুজনেরই বদলা নেওয়া হবে, দুজনেরই প্রতিশোধ পূর্ণ হবে। এই ছক কষেই 4 তারিখের রাত্রে এক শুনশান জায়গায় পাম্মি শর্মা তাকে ফোন করে জানায় এই জায়গায় এই সময় একাই যাচ্ছে, তখনই তাকে খুন করা হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ যেই অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল ধারালো অস্ত্রকে উদ্ধার করেছে, এবং রাহুল মাঝি পুলিশের জেরায় ভেঙে পড়েছে এবং পুলিশের জেরায় স্বীকার করেছে কি সে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত, এবং পরোক্ষভাবে পাম্মি শর্মা তাকে মদত করেছে এই খুনের ঘটনায়। যদিও রাহুল মাঝি আরো জানিয়েছে পুলিশকে কি তার 2 বন্ধু এই খুনের ঘটনায় সাহায্য করেছে তাকে। ওই 2 বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে, অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝি কে আমি অ্যারেস্ট করলাম। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে, সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করলেন, ফলো করে মেরে দিলেন। ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন, উনি মারলেন। ওনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে। যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে। তো আমি আর ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পাম্মি শর্মা ওনাকে উকসায় মার